এখন আমাকে বলো আমরা যে প্রিফারেন্স ডিভিডেন্ড টা ধরবো 11%, যেখানে প্রিফারেন্স শেয়ার আছে শুধু সেখানে ধরবো। বলো তো আমাদের শুধুমাত্র বি নাম্বারেই প্রিফারেন্স শেয়ার আছে না? এই যে উপরে লেখা আছে প্রিফারেন্স শেয়ার 12 লাখ টাকা। জি স্যার। আর এই প্রিফারেন্স শেয়ারের উপর যে 11% ডিভিডেন্ড ধরতে হবে সেটা ওই যে বি নাম্বার অঙ্কটার মধ্যে বলা আছে। দেখছো ওই যে বি নাম্বারটার মধ্যে বলা আছে যে 11% প্রিফারেন্স স্টক, দেখছো? তাহলে প্রিফারেন্স স্টকের উপর 11% ডিভিডেন্ড ধরতে হবে আমাদেরকে। তাহলে চলো আমাদের প্রিফারেন্স স্টকের উপর আমরা ডিভিডেন্ড ধরবো 11%। এটা প্রিফারেন্স স্টক হচ্ছে এই যে 12 লাখ টাকা। এই 12 লাখ টাকার উপর 11% ধরলে কত টাকা আসে প্রিফারেন্স ডিভিডেন্ড দেখো তো। শুধু এখানেই তো প্রিফারেন্স শেয়ার আছে, আর তো কোথাও নাই। না স্যার, 1,32,000 টাকা। তাহলে 1,32,000 টাকা। আর এখানেও কিন্তু কোনো প্রিফারেন্স ডিভিডেন্ড নাই, এখানেও কিন্তু কোনো প্রিফারেন্স ডিভিডেন্ড নাই। আর প্রথমটা তো কিন্তু কোনো প্রিফারেন্স ডিভিডেন্ড নাই। তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দেওয়ার পর নরমালি আমরা যেটা পাই সেটাকে আমরা বলি আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার। এটাকে বলা হয় আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার। আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার। তাহলে প্রথমটা হবে 3,36,000। এরপরটা কত হবে দেখো তো? 2,76,000। 2,76,000। এরপরটা 4,08,000। এরপরটা 3,72,000। এটা হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার। এইটাকে এখন আমরা ভাগ করব নাম্বার অফ ইকুইটি শেয়ার। দেখো আমরা প্রত্যেকের ঘরে এই ভাগ চিহ্নটা দিয়ে দিব, প্রত্যেকের ঘরে। আমরা প্রত্যেকের সঙ্গে এখন ভাগ করব নাম্বার অফ ইকুইটি শেয়ার। আর এটাকে আমরা ভাগ করব নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে। আর নাম্বার অফ ইকুইটি শেয়ার কিন্তু আমরা ওয়ার্কিং করে বের করেছিলাম। তুমি দেখো তোমার ওয়ার্কিং করে বের করেছিলে যে ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন শেয়ার। এ নাম্বার ছিল 20,000, বি নাম্বারে ছিল 20,000, সি নাম্বারে ছিল 32,000, আর ডি নাম্বারে ছিল 26,000। আর এটা দিয়ে যদি আমি ভাগ করে দেই, তিথি তোমার কাছে মনে হচ্ছে তুমি পারবা এর পরে এরকম অঙ্ক? এটাকে আমরা বলবো আর্নিং পার শেয়ার। 16.8। এটাকে আমরা বলবো ইপিএস। তিথি এরকম অঙ্ক এর পরে আসতে তুমি পারবা তো? প্রথমটা কত বললা? 16 জি স্যার, 16.8। 16.8। তারপরেরটা 13.8। তারপরেরটা 12.75। তারপরেরটা 14.75।
31 হবে স্যার। এখন এই যে আমরা আর্নিং পার শেয়ার যে প্রত্যেকটা অল্টারনেটিভ এটা বের করে ফেললাম, ওনারা কিন্তু আমাদেরকে আবার একটা কমেন্টও করতে বলেছিল। তোমাদের খেয়াল আছে কমেন্টের ব্যাপারটা? ওনারা কিন্তু আমাদেরকে একটা কমেন্টও করতে বলেছিল। ওই দেখো ওনারা বলেছিল এখানে, you are required to calculate the earning per share বের করো EPS under different method of financing। যতগুলো ফাইন্যান্সিং ছিল অল্টারনেটিভ চারটা প্রত্যেকের জন্য। আর which alternative should জাইমা জেইন লিমিটেড সিলেক্ট, আর এই চারটার মধ্যে সে কোন অল্টারনেটিভটাকে সে সিলেক্ট করবে বা গ্রহণ করবে, কোন অল্টারনেটিভ? তো কোন অল্টারনেটিভ গ্রহণ করবে এই সিদ্ধান্ত যদি নিতে হয়, তাহলে সবসময় দেখতে হয় আমাদের আর্নিং পার শেয়ার কোনটা সবচেয়ে বড়। দেখো তো আমাদের আর্নিং পার শেয়ার কোনটা সবচেয়ে বড়? আমাদের আর্নিং পার শেয়ার এটা সবচেয়ে বড়, এই যে 16.8। জি স্যার। তাহলে আমরা এইভাবে কমেন্টসটা লিখতে পারি, as the earning per share of alternative A, অল্টারনেটিভ এটা ছিল ফুললি ডেট ক্যাপিটাল, তাই না? As the earning per share of alternative A fully debt capital is the maximum, the company should select alternative A। আমরা আমাদের কমেন্টটা লেখা শেষ করলাম। তার মানে ওনারা আমাদেরকে যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য আমরা এই কমেন্টসটা খালি এখানে লিখে দিব, এবং এই ধরনের অঙ্কে যদি প্রশ্ন করে সবসময় এভাবে জবাবটা দিতে হয়। As the earning per share of alternative A fully debt capital is the maximum, the company should select alternative A। আমাদের অঙ্কের জবাব শেষ। পুরো অঙ্কটাই কমপ্লিট হয়ে গেল। আমরা আর্নিং পার শেয়ারও বের করলাম, ওনারা আমাদেরকে যে কমেন্টটা করতে বলেছিল সেই কমেন্টও আমরা করলাম। আর আর্নিং পার শেয়ারটা আমরা কিভাবে বের করলাম তোমরা দেখেছো। এটা বের করার আগে আমরা একটা ইন্টারেস্ট বের করে নিয়েছি, আমরা একটা নাম্বার অফ শেয়ার বের করে নিয়েছি। তবে ইন্টারেস্ট আর নাম্বার অফ শেয়ার আমরা বের করেছি যদি আমাদের প্রশ্নের মধ্যে এই ধরনের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের এই ওয়ার্কিংটা প্রয়োজন হয়। যদি আমাদের এই প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারটা না দেওয়া থাকে তাহলে আর আমাদের এটা ক্যালকুলেশন করার প্রয়োজন হয় না। স্যার কমেন্টটা লিখতে পারি নাই স্যার। ও কমেন্ট এখনো লিখতে পারো নাই? তো লও না, ফুলটা লিখতে পারি। তো লও 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 লও। স্যার মাত্র যে একটা কথা বললেন স্যার, ওই কথাটা একটু আবার বলবেন? মাত্র বললাম তোমাকে নিয়ে, যেটা বলছিলাম তোমাকে নিয়ে না অঙ্ক নিয়ে? অঙ্ক নিয়ে স্যার। ও অঙ্ক নিয়ে। মাত্র বলছিলাম যখনই প্রশ্নের মধ্যে প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের তথ্য থাকে তখনই আমাদেরকে এই নাম্বার অফ শেয়ার আর ইন্টারেস্টটা ক্যালকুলেশন করার প্রয়োজন হয়। যদি কোনো অঙ্কে প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে কোনো তথ্য না থাকে তাহলে সেই ক্ষেত্রে আর কোনো ওয়ার্কিং করা লাগে না, সরাসরি আমরা আর্নিং পার শেয়ারটা বের করতে পারি। বুঝতে পেরেছো? জি জি স্যার, করা শেষ। যখনই তুমি দেখবা যে তোমার অঙ্কের মধ্যে প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে কোনো তথ্য রয়েছে তখনই তুমি বুঝবা যে আমাকে এই ওয়ার্কিং গুলো করে নিতে হবে। তাহলে কণিকা আমরা সুন্দর করে অঙ্কটা করলাম আরো একবার, আমাদের হাতটা আরো ক্লিয়ার হয়ে গেল। এখন তাহলে চলো একটু দেখি যে আমরা তো পার্ট সিতে ঢুকে গেছি, আমরা এখন দেখি এই ধরনের অঙ্ক আর আছে কিনা। যদি থাকে
তিথি তো আমাদেরকে একটু আগেই বলছে যে যদি থাকে এবারও অঙ্কগুলো নিজে নিজেই পারবে আর আমাকে করতে বলবে না, বলছে না কিছুক্ষণ আগে? তুমি সাক্ষী, বলছে না? জি স্যার। তাহলে তোমরা একটু দেখো, আমি এখন 2 নম্বর অঙ্কটা করালাম। দুই নম্বর অঙ্কটা করলাম, তাই না? তোমরা সবাই এবার একটু 3 নম্বর অঙ্কটা দিকে একটু তাকাও। সবাই সবাই তোমাদের হাত কিন্তু ক্লিয়ার করতে হবে। আমি কিন্তু এখন সবগুলো ক্লাসে ক্যাপিটাল স্ট্রাকচার করাচ্ছি, সবগুলো ক্লাসে। অর্থাৎ মঙ্গলবারের ক্লাসেও কিন্তু আমরা ক্যাপিটাল স্ট্রাকচার করতেছি। বুঝছো নাকি স্যার? সুস্মিতা, সুস্মিতা তো নাই। বুঝছো নাকি কণিকা? আমরা কিন্তু মঙ্গলবারের ক্লাসেও কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচার করছি শুধু একটাই কারণে, সেটা কি? যাতে খুব দ্রুত আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যায়, যাতে খুব দ্রুত আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যায়, সিলেবাসটা শেষ করে আমরা যেন সুন্দর করে একটা রিভিশন দিতে পারি। আর রেশিও অ্যানালাইসিসটা অ্যাকাউন্টিং এর শেষ চ্যাপ্টার। যদিও আমরা অ্যাকাউন্টিং রিভিশন শুরু করেছি, কিন্তু রেশিওর ক্লাসটাও কিন্তু আমাদের চলছে। যে সপ্তাহে একদিন চলছে, ওই ক্লাসও কিন্তু আস্তে 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 রেশিওটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আবার রিভিশন দিয়েও কিন্তু আমি গুছাই ফেলছি। আমার রিভিশন কমপ্লিট হয়ে গেলে অন্তত 10টা করে ইউনিট যদি আমি সলভ করে ফেলতে পারি, তাহলে তোমরা যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য রেডি। যে কোনো, তোমরা খুব সুন্দর পরীক্ষা দিতে পারবে। আর এটা কমপ্লিট করে রাখো তোমরা, কারণ তোমাদের ফর্ম ফিল আপ তো করাই ফেলছে। মে মাস থেকে করোনা থাকলেও কিন্তু পরীক্ষা হবে, করোনা থাকলেও কিন্তু পরীক্ষা হবে, কথাটা মনে রেখো। এই মাসে করোনা না সারলেও, অর্থাৎ ঈদের পরে, অর্থাৎ করোনা না সারলেও কিন্তু পরীক্ষা হবে। কারণ ন্যাশনাল ভার্সিটি কিন্তু বলছে যে আমরা মে মাস পর্যন্ত পরীক্ষাগুলো বন্ধ রেখেছি, কিন্তু করোনা থাকলেও কিন্তু পরীক্ষা কিন্তু করোনার মধ্যে ঢাকা ভার্সিটি যেরকম নিয়ে নিয়েছে, ন্যাশনাল ভার্সিটি কিন্তু নেবে। সেজন্য কিন্তু ফর্ম ফিল আপ করায় রাখছে। তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে না তিথি? ফর্ম ফিল আপ হয়ে গেছে না? জি স্যার। তুমি কি ফর্ম ফিল আপ করেছো? জি স্যার, করাইছি। স্যার আমাদের থার্ড ইয়ারদের যে ফর্ম ফিল আপের কোনো কথা বলেই নাই, আমরা কি করব? তোমাদেরকে থার্ড ইয়ার ফর্ম ফিল আপের কথা বলবে ঈদের পরে, কারণ ওনারা কিন্তু সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার তো ফর্ম ফিল আপটা করাবে ঈদের পরে। আর মে মাস থেকে পরীক্ষা স্টার্ট করবে ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা স্টার্ট করেই দিয়ে তোমাদের সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের ডেট দিয়ে কিন্তু আর পরীক্ষার জন্য বেশি সময় দিবে না। ওরা খালি পরিস্থিতিটা অবজার্ভ করার জন্য আগে থেকে রুটিন দেয়নি, পরিস্থিতিটা অবজার্ভ করার জন্য আগে থেকে রুটিন দেয়। ওনারা যখন বুঝবে যে না মে মাসেও করোনা সারবে না, পরিস্থিতি ভালো না, তাহলে ওনারা কিন্তু ওই ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ করা মাত্রই ঢাকা ভার্সিটির মতন তারা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়ে দিবে, তারপর পরে থার্ড ইয়ারের পরীক্ষা দিয়ে দিবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এবং এটাই কিন্তু সঠিক, এটাই মাইন্ডে রেখো। করোনা না সারলেও কিন্তু পরীক্ষা কিন্তু হবে। পরীক্ষা নিয়ে বলবে তোমাদের পরবর্তী ইয়ারের পড়ালেখা শুরু করে দাও, তোমাদের পরবর্তী ইয়ারের জন্য তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা আমি পড়ছি, তোমরা একটু মনোযোগ দিবা। ব্লিজা ফুড লিমিটেড ইজ ইন 40% ট্যাক্স ব্র্যাকেট। আমাদেরকে আগেই ট্যাক্সের কথা বলছে। কারেন্ট ইট হ্যাজ 20,000 শেয়ারস অফ কমন স্টক আউটস্ট্যান্ডিং। বর্তমানে 20,000 কমন স্টক আউটস্ট্যান্ডিং তাদের ছিল। আচ্ছা, এটাই না প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার? জি স্যার। কিন্তু এই একটা 20,000 শেয়ার থাকা ছাড়া আর কোন ডেট ক্যাপিটাল বা অন্য কিছু কি তার প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে আছে? না স্যার। না স্যার। যেহেতু নাই, তাহলে আছে কি? শুধুমাত্র কমন শেয়ার, তাই না? জি স্যার। তাহলে তোমরা আমাকে বলো তো দেখি, আমি একটু আগে যে অঙ্কটা করালাম সেখানে আমি শুরুতে যে দুটো ওয়ার্কিং করিয়েছিলাম, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে নাম্বার অফ কমন স্টক। তাহলে এবার কি তোমরা শুধুমাত্র নাম্বার অফ কমন স্টকের একটা ওয়ার্কিং করবে না? জি স্যার। কারণ আমাদের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে শুধুমাত্র নাম্বার অফ কমন শেয়ার আছে। প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে যেহেতু শুধুমাত্র নাম্বার অফ কমন শেয়ার আছে, তাহলে এবার আমরা ওয়ার্কিং করব খালি নাম্বার অফ কমন শেয়ার, ইন্টারেস্ট আর ক্যালকুলেশন করব না। তিথি, তুমি কি আমার এই কথাটা বুঝতে পারছো? জি স্যার। যে অঙ্কটা আমি তোমাদের শুধু করিয়েছিলাম সেই অঙ্কের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে নাম্বার অফ কমন শেয়ারও ছিল, আবার একটা ডেট ক্যাপিটালও ছিল। সেই জন্য নাম্বার অফ কমন শেয়ারের জন্য নাম্বার অফ কমন শেয়ার ওয়ার্কিং করেছি, আর ডেট ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছি। বাট এই অঙ্কটার মধ্যে 20,000 নাম্বার অফ কমন শেয়ার ছাড়া প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে কোনো ডেট ক্যাপিটাল দেওয়া নেই।
তাহলে আমাদের ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে না, শুধু ক্যালকুলেশন করতে হবে নাম্বার অফ কমন শেয়ার। তুমি বুঝছো, তোমরা সবাই বুঝছো তো না? এরপর জি স্যার। the company needs 10 লাখ টাকা for an expansion program. কোম্পানির ব্যবসা সম্প্রসারণের জন্য আরো 10 লক্ষ টাকা প্রয়োজন। There are 3 following alternative methods of financing. আর এই 10 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য ইস্যুইং কমন স্টক অফ টাকা 100 পার শেয়ার, পুরো 10 লক্ষ টাকার জন্য আমরা 100 টাকা দামে শেয়ার ইস্যু করব। বলছে ইস্যুইং 10% ডিবেঞ্চার, পুরো 10 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য আমরা 10% ডিবেঞ্চার ইস্যু করব। আর 70% অর্থাৎ 10 লক্ষের 70% মানে 7 লাখ আমরা কমন শেয়ার ইস্যু করব 100 টাকা দামে। আর বাকি 30%, এই 10 লাখের 30% মানে 3 লাখ আমরা ডিবেঞ্চার ইস্যু করব। এই লাইনটা কি বুঝছো তোমরা? 3 নাম্বার লাইনটা, এই 3 নাম্বার অল্টারনেটিভের ব্যাপারটা বুঝছো? 70% মানে হলো 7 লাখ, 10 লাখের 70% মানে 7 লাখ হয়, সেই 7 লাখ টাকার আমরা শেয়ার ইস্যু করব। আর 30% মানে হচ্ছে 10 লাখের 30% মানে 3 লাখ, সেই 3 লাখ টাকার আমরা প্রিফারেন্স শেয়ার ইস্যু করব। এই প্রিফারেন্স শেয়ার না, ডেট ক্যাপিটাল ইস্যু করব। তোমরা বুঝছো সবাই? বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে তোমাকে বের করতে বলছে ফাইন্ড আউট দ্য ইপিএস আন্ডার ইচ অফ দ্য ফলোইং 3 মেথডস অফ ইবিআইটি 10 লক্ষ টাকা। যদি ইবিআইটি 10 লক্ষ টাকা হয় তাহলে ইপিএস বের করো। আর যদি ইবিআইটি 10 লক্ষ টাকা হয় তাহলে ইপিএস বের করো। বলো আর্নিং পার শেয়ার বের করতে বলছে। আমি কি তোমাদেরকে আর্নিং পার শেয়ার বের করা শিখাইছি? তিথি শিখাইছি? জি স্যার, মাত্রই তো করলাম। এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টের মধ্যে আমাদেরকে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করতে বলেছে। এই ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটিটা কণিকারা শিখেছো, কিন্তু তিথি হয়তো শেখনি, ভুলে গেছো, তাই না? কারণ তুমি তো ছিল না তখন। জি স্যার। জি এই স্যার। ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি 2 নাম্বার অল্টারনেটিভটা কি? আর তিথি জানভি কণিকা তোমরা কি শিখেছো না? স্যার শিখছি, ভুলে গেছে। ওকে ওকে, তাহলে লালটা বাদ। তার মানে 2 নাম্বার অল্টারনেটিভের ফাইন্ড আউট দা ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি এটা আমি করাবো, এটা আমার জন্য রেখে দেবে কি, ঠিক আছে? আমরা শুধু ইপিএস পর্যন্ত করে ফেলবো। তোমরা খালি 1 নাম্বার অল্টারনেটিভের ইপিএসটাই খালি বের করবে, আর আমি ওই এক পেজ খালি রাখবে। আমি ওই এক পেজের মধ্যে তোমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টটা করাই দেব। কি বলছি বুঝছো তিথি? তিথি তুমি কি বুঝছো? জি তিথি স্যার। জি স্যার। তাহলে কি এই অঙ্কটা আমার জন্য বাড়ির কাজ করে এনে দেখানো যাবে? জি যাবে স্যার। স্যার। এটা কিন্তু বাপের বাড়ির কাজ, মনে রাখো, শ্বশুর বাড়ির কাজ না কিন্তু। শ্বশুর বাড়ির কাজ হলে কিন্তু বিপদ, বাপের বাড়ির কাজ এটা, বুঝছো? জি স্যার। আমরা শুইয়া বইসা আরাম করে যেমন খুশি করতে পারবা। আর শ্বশুর বাড়ি হলে তো বিপদ, শাওরির পারমিশন ছাড়া করতে পারবা না, তাই না? কখন আবার শাওরি ডাকে। তো লও, এই 3 নাম্বার অঙ্কটা 1 নাম্বার রিকোয়ারমেন্টটাই খালি তোমাদের বাড়ির কাজ। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে বিকাল 4টায় অ্যাকাউন্টিং ক্লাসের জন্য। আর পরবর্তী ফিনান্স ক্লাসে আমি ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি টা তোমাদেরকে দেখাবো। আমরা পার্ট বি কমপ্লিট করে ক্যাপিটাল স্ট্রাকচার স্যার অলরেডি আজকে কি আরেকটা ক্লাস আছে? হ্যাঁ 4টার সময় অ্যাকাউন্টিং ক্লাস। আচ্ছা। 4টার সময়। তুমি কি ভুল লাগেছো? তুমি ভুল লাগেছো? না স্যার। স্যার না বিকেল স্যার, 5টায় বুঝি কোন নাই, ক্লাসটা টাইমটা একটু ঠিক করে বলবেন স্যার? নিলাম। হ্যাঁ স্যার কি বিকাল বললা? 5টায় একটা ক্লাস আছে, ওটা কোন ক্লাস একটু বলবেন স্যার? বিকাল 5টায়? জি তারা স্যার। একটু দেখালে, একটু দেখালে। আজকে 5টায় হচ্ছে আনিকাতের ফাইনান্স ক্লাস। কিন্তু আনিকাতের ওকে ফাইনান্স স্যার। ক্লাসে, আনিকাতের ফাইনান্স ক্লাস তোমার সঙ্গে অ্যাডজাস্ট করবে না, কারণ ওরা নতুন চ্যাপ্টার আচ্ছা করছে। স্যার। না স্যার আগে ছিল তো, এর জন্য হ্যাঁ স্যারকে আগে জিজ্ঞেস ছিল, করলাম। আগে ছিল, কিন্তু এখন ওরা যে চ্যাপ্টার করছে এটা তোমার সঙ্গে অ্যাডজাস্ট করবে না। আচ্ছা স্যার। তো ঠিক আছে, আলবিদা।